আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছে নিশ্চয়ই। আজকে আমি তোমাদের নতুন সিলেবাসের আলোকে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ এই যে পদার্থের অবস্থা, এই অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসগুলো দেখো: গলন, স্ফুটন, বাষ্পীভবন, ঘনীভবন, পাতন, আংশিক পাতন এবং ঊর্ধ্বপাতন। এই কয়েকটি বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবাই শুরু করি। প্রথমে আমি এখানে লিখেছি গলন। নরমালি আমরা এমনি যদি বলি, সাধারণ কথায় গলন মানে গলানো বলতে কি বুঝি? গলানো বলতে কি, যে একটা কঠিন পদার্থ না তরল পদার্থ না গ্যাসীয় পদার্থ গলে? কঠিন পদার্থ। এক কথায় আমরা এখানে বলতে পারি যে তাপ প্রয়োগ, কোনো কিছু গলাতে হলে যে অবস্থার পরিবর্তন করতে হলে তাপমাত্রার প্রয়োজন, অর্থাৎ তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাই কিন্তু গলন। সোজা কথায় গলন মানে কি? গলানো। গলাতে গেলে কাকে গলাবো? কঠিন পদার্থকে। তাহলে এটা কিসের মাধ্যমে? তাপের মাধ্যমে। অর্থাৎ তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের গলন। গলনের পরে আবার একই রকম আছে একটা স্ফুটন। দেখো, স্ফুটন বিষয়টা ঠিক তার পরবর্তী অবস্থা। পরবর্তী মানে কি? তুমি তরল থেকে তরলে পরিণত করলা, কঠিন থেকে তরল। এবার তরল থেকে, এটাও একই রকম, ওই তাপ প্রয়োগের বিষয়টাও শুধুমাত্র এই একই কথা। তাপ প্রয়োগের ফলে কোনো তরল পদার্থকে তরল অবস্থা থেকে আবার কোথায় যাব? গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ তরল থেকে গ্যাসীয় অবস্থায় এই রূপান্তর, এই প্রক্রিয়া, এটাই হচ্ছে কিন্তু স্ফুটন। তাহলে বিষয়টা দেখো পাশাপাশি। কঠিন থেকে তাপ প্রয়োগের মাধ্যমে তরলে পরিণত করব, এটা গলন। আবার ওই তরলের পরে তাপ প্রয়োগের মাধ্যমেই তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর, এটাই কিন্তু হচ্ছে স্ফুটন। এবার আসি, প্রত্যেকটা পদার্থরই কিন্তু এই যে গলন মানে গলবে কত তাপমাত্রায়, ফুটবে কত তাপমাত্রায়, এক একটা পদার্থের কিন্তু এই মানগুলো এক এক রকম। তাই আমরা এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা রাখবো। কেননা কাউকে গলাতে গেলে তার কি কত তাপমাত্রায় সেটা গলে, বা ফোটাতে গেলে কত তাপমাত্রায় সেটা ফোটে, এই সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। এই জন্য আমরা এখন দেখব যে গলন মানে কি, কত তাপমাত্রায় সেটা গলে, ওটাই তার গলনাঙ্ক। কত তাপমাত্রায় সেটা ফোটে, এটাই তার স্ফুটনাঙ্ক। তবে এই বিষয়টা, এক কথায় এই তাপমাত্রার বিষয়টা, গলন বা স্ফুটন, এটা কিন্তু চাপের উপর নির্ভর করে। চাপের উপর কিন্তু এর প্রভাব পড়ে। কাজেই চাপটা রাখবো কি, একটা স্ট্যান্ডার্ড, একটা আদর্শ চাপ। আর আদর্শ চাপ বলতে আমরা সাধারণত বোঝাই কত? 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তাই দেখো, গলনাঙ্ক বলবো আমরা কি? গলনাঙ্ক অবশ্যই প্রমাণ অবস্থায়, প্রমাণ চাপে, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রা প্রয়োগ করলে কোনো কঠিন পদার্থ, কঠিন তরল সাম্যাবস্থায় অবস্থান করবে। মানে কঠিন তরল এটা সাম্যাবস্থায় থাকবে। কেন? দেখো, আমরা নরমালি কি জানি? বরফ। আমরা যদি বরফের কথা বলি, বরফ, এই বরফের কিন্তু গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট, এটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। এই গলনাঙ্কের মান কিন্তু 0°C। 0°C তার মানে কি? 0°C তাপমাত্রায় কিন্তু বরফের গলনাঙ্ক। তার মানে এটা নয় ঠিক যে মুহূর্তে গলা শুরু করলো অথবা একবারে গলা শেষ হয়ে তরল হয়ে গেল, তা কিন্তু না। এটা কঠিন তরল একটা সাম্য অবস্থায়, না সব গলে যাবে না সব কঠিন হয়ে থাকবে, একটু মাঝামাঝি একটা অবস্থা। এই জন্য দেখো, সংজ্ঞাটা আমরা যদি এরকম ভাবে বলি যে তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার অবশ্যই চাপে, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ কি থাকবে? কঠিন তরল এরকম একটা সাম্য অবস্থায় অবস্থান করবে, ওটাকেই বলবো আমরা তার গলনাঙ্ক। ঠিক আছে? যেমন বরফের গলনাঙ্ক 0, অর্থাৎ বরফকে যদি 0°C তাপমাত্রা আনা হয়, তাহলে কিন্তু সব বরফ গলে একবারে লিকুইড হয়ে গেছে তা না, জাস্ট মাঝামাঝি বলছে, কিছু কঠিন আছে, এরকম একটা মাঝামাঝি অবস্থায়। এই জন্য কথাটা বলতে হবে কঠিন তরল সাম্যাবস্থা। ঠিক একইভাবে আমরা যদি স্ফুটনাঙ্কের কথা চিন্তা করি, স্ফুটনাঙ্ক অর্থাৎ এটাকে বলা হয় বয়লিং পয়েন্ট। এই বয়লিং পয়েন্টের কথা চিন্তা করি, এটা কিন্তু হয় 100°C। অর্থাৎ কি, এবার আমরা দেখো, এবার আমরা এই যে স্ফুটনাঙ্কের কথা, স্ফুটনাঙ্ক এটাও কিন্তু প্রমাণ চাপে আসতে হবে। মানে 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কি করব, কোন তরল পদার্থ, এবার কিন্তু তরল, যেহেতু স্ফুটনাঙ্ক ফুটবে তরল পদার্থ, সেই তরল পদার্থ কি থাকবে?
তরল এবং বায়বীয় এরকম একটা সাম্যাবস্থায় থাকবে, সেটাকেই বলবো আমরা তার স্ফুটনাঙ্ক। দেখো তাহলে দুইটা বিষয়টা প্রায় একই রকম। যদি গলনাঙ্কের কথা বলি, একটা 1 অ্যাটমসফিয়ার চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন সেটা কঠিন তরল সাম্যাবস্থায় থাকবে, আবার স্ফুটনাঙ্কের কথা বললেও একই অবস্থা, যে 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে এবার যে তুমি স্ফুটনাঙ্ক বসছি তার মানে কি তরল থেকে ফুটবে, অর্থাৎ তরল এবং গ্যাসীয় এটা একটা সাম্যাবস্থায় অবস্থান করবে, সেটাকেই বলবো আমরা তার স্ফুটনাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রিতে তার স্ফুটনাঙ্ক, তার মানে কি সব পানি বাষ্প উড়ে চলে যায় না 100-তে, জাস্ট এটা একটা সাম্যাবস্থায় থাকে, তরলও থাকে, ওখান থেকে কিছু বাষ্প হয়ে উঠছে ফুটছে, এরকম একটা অবস্থায় থাকে, এই জন্য দুইটা সাম্যাবস্থায় বিরাজ করবে, সেটাই হবে তার স্ফুটনাঙ্ক। এবার আমরা আসি বাষ্পীভবন। আজকের আলোচ্য বিষয়ের আমরা গলন স্ফুটন বুঝলাম, এবার আমরা দেখব বাষ্পীভবন। বাষ্পীভবনটা আর এই স্ফুটন এই দুইটা বিষয়টা প্রায় সেম, একই। স্ফুটন এবং বাষ্পীভবন, বাষ্পীভবন মানেও তো একই বিষয়, যে তরল পদার্থ থেকে আমি বাষ্পে পরিণত করব, আবার স্ফুটনটাও সেটাই ছিল, যে তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া তাপ প্রয়োগে, কাজে বিষয়টা কিন্তু একই। দেখো বাষ্পীভবনের কথা বলা হয়েছে কি ওই স্ফুটনের মতো, এটাও যেমন তাপ প্রয়োগে তরল থেকে গ্যাসীয় অবস্থায়, এটাও সেরকম একই রকম, যে তরল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে কি করছি আমরা বাষ্পে পরিণত করছি। এই তরল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া, সেটাই কিন্তু বাষ্পীভবন। আবার ঘনীভবনের কথা কি, ঠিক বাষ্পীভবনের বিপরীত। বাষ্পীভবনের বিপরীত, এটা ছিল তরল থেকে আমি বাষ্পে যাব তাপ প্রয়োগের মাধ্যমে, এবার বাষ্প থেকে যদি আমি তরলে আসতে চাই বাষ্প অবস্থায়, সে অবস্থায় কি করব ঘনীভূত, ঘনীভবন ঘনীভূত করাকে মানে কি বাষ্প অবস্থায় গ্যাস অণুগুলো আন্তঃআণবিক শক্তি কি থাকে কম থাকে, যার জন্য ওরা দূরে দূরে থাকে, এই দূরগুলোকে শীতল করে ঘনীভূত করা মানে একত্রিত করা, কাছে আনা, বাষ্পকে গ্যাসকে কাছে আনলে কি হয় তরল হয়, সেটাই। অর্থাৎ এই প্রক্রিয়াকে বলবো আমরা বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা। অর্থাৎ দেখো এখানে প্রক্রিয়াটা কিন্তু পরস্পরের বিপরীত একটা প্রক্রিয়া, অর্থাৎ এখানে তরলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করব, সেটাকে বলবো আমরা বাষ্পীভবন, আবার ওই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করব, এটাকে বলবো আমরা তার ঘনীভবন। এই গেল বাষ্পীভবন এবং ঘনীভবন, বাষ্পীভবন এবং ঘনীভবন। এবার আমরা পাতন প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করব। পাতন সম্পর্কে দেখো লেখা আছে এখানে, পাতন সমান সমান দুইটা বিষয়, একটা ঘনীভবন আর একটা বাষ্পীভবন, অর্থাৎ বাষ্পীভবন এবং ঘনীভবন দুইটার যোগফলটা কিন্তু হচ্ছে পাতন। শব্দটার অর্থ কি দেখো, বাষ্পীভবন সম্পর্কে আমরা জেনেছি তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করা, আবার ঘনীভবন মানে কি ওই বাষ্পটাকে শীতল করে তরলে পরিণত করা। তার মানে কি পাতন মানে এই দুইটার কি মিশ্রণ, দুইটার মিশ্রণ মানে কি একটা তরল পদার্থকে তাপ দিয়ে আমি বাষ্পে পরিণত করব, আবার ওই বাষ্পটাকে শীতল করে তরল পদার্থ হিসাবে সংগ্রহ করব। এই যে তরলকে বাষ্পে গেলাম, বাষ্পে তরল, এই দুইটার সমন্বয় কিন্তু হয় পাতন। তাহলে আমি এই পাতনটা কেন করব, কিসের প্রয়োজন? একই তরলকে বাষ্পে নিয়ে যাচ্ছি, আবার বাষ্পকে তরলে ফিরে নিয়ে আসছি, তাহলে এটার আমার কি প্রয়োজন? প্রয়োজনটা দেখো এরকম, মনে করো এটা হচ্ছে পাতন প্রক্রিয়াটা করা হয়, ধরো এমন একটা অবস্থা, ধরে নিলাম এখানে একটা মিশ্রণের কথা বলছি আমি, এটা একটা পাত্র, এর মধ্যে এ এবং বি এই দুইটা মিলে এটা মনে করো একটা দ্রবণ। এখন আসি এই যে দুইটা এ, এটা ধরে নিলাম স্ফুটনাঙ্কের মান 50 ডিগ্রি সেলসিয়াস আর বি এর 90 ডিগ্রি সেলসিয়াস। এখানে এ এবং বি এই দুইটা মিশ্রণ, এখানে মিশ্রণের কোয়ালিটি হতে হবে এমন যেন এরা পরস্পরের সাথে বিক্রিয়া না করে, এরকম বিক্রিয়াহীন, বিক্রিয়া করবে না, এমন একটা মিশ্রণ, এমন একটা মিশ্রণ। এই মিশ্রণ থেকে আমি এই যে এ এবং বি, এই এ এবং বি থেকে পৃথক করব, আলাদা করব। আলাদা করা কিন্তু হয় এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে। কিভাবে দেখো, আমি এখন এইখানে যদি তাপ দিই, ঠিক আছে, এখানে আমি এখন তাপ দিব, তাপ দিলে কি হবে, এদের মধ্যে দেখো দুইটা উপাদান, একটা এ একটা বি, এদের মধ্যে এর যে স্ফুটনাঙ্ক সেটা 50 ডিগ্রি সেলসিয়াস, বি এর স্ফুটনাঙ্ক 90 ডিগ্রি সেলসিয়াস। তাপ দিলে দেখো যখনই 50 ডিগ্রিতে হয়ে যাবে তখন এর মধ্যে কে ফুটতে শুরু করবে, এ, অর্থাৎ এ ফুটতে শুরু করবে, আর সেই এটাকে এখানে কি হবে, এখানে বাষ্প হয়ে মনে করো চলে আসবে। এবার আমি যদি এখানে শীতল করার প্রক্রিয়া রাখি, এখানে এই যে শীতল যদি করে দিই, শীতল করলে কিন্তু দেখো এখানে
শীতল হয়ে এইখান থেকে আমাদের এখানে এসে জমা হবে কে, এখানে এসে ফোটায় ফোটায় পড়বে আমাদের এই কিন্তু এখানে এসে জমা হবে। কেন? তার স্ফুটনাঙ্কের মানটা কম, অর্থাৎ 50 ডিগ্রি হয়ে গেলে এখানে বাষ্প হয়ে চলে যাবে এবং ওইখানে পাত্রে কিন্তু বিশুদ্ধ অবস্থায় ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত 90 ডিগ্রিতে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বি বাষ্পে পরিণত হবে না, অর্থাৎ এটা চলে আসলো আর বিটাই পাত্রের মধ্যে পড়ে থাকলো। এই যে দুইটা উপাদান, দুই বা ততোধিক উপাদানকে এরকম পৃথক করার জন্য কিন্তু আমাদের এই পাতন প্রক্রিয়া করতে হয়। অবশ্যই তখন আমার কিন্তু তার স্ফুটনাঙ্ক, সেই পদার্থগুলোর স্ফুটনাঙ্কের মানটা আমার জানা প্রয়োজন আছে, কেননা তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো কত তাপ দিলে আমাদের এখানে এর মধ্যে থেকে একটা পৃথক হয়ে চলে আসবে। ঠিক আছে, এখন এমন হতে পারে যদি এই যে এ বা বি এদের স্ফুটনাঙ্ক 50-90, কিন্তু এই স্ফুটনাঙ্কের পার্থক্যের মানটা যদি কম হয়, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তখন কিন্তু এদেরকে আর সরাসরি এরকম পাতন প্রক্রিয়া করা যায় না। এদের জন্য তখন ব্যবহার করতে হয় আংশিক পাতন। এখন আংশিক পাতন কি এই সম্পর্কে আমি একটু ধারণা দিব। বলা হয় ওই যে আংশিক পাতন, অর্থাৎ কাছাকাছি যখন স্ফুটনাঙ্ক চলে আসবে 20 ডিগ্রি সেলসিয়াসের কম পার্থক্য, তখন করব কি এদের যে দুই বা ততোধিক তরল পদার্থ থাকবে তাদেরকে পৃথক করার জন্য এদের করা হবে কি অংশ কলাম। এখানে একটা কথা আছে অংশ কলাম, এটা হচ্ছে অংশ কলাম। এই অংশ কলাম যুক্ত, এটা একটা কাঁচের নল, অংশ কলাম যুক্ত পাতন ফ্লাক্সের মাধ্যমে ওই পাতিত করে পৃথক করার পদ্ধতি, অর্থাৎ এখানে এক্সট্রা অংশ কলাম লাগবে। এই অংশ কলাম দিয়ে যখন আমরা পাতিত করব তখন কিন্তু এরকম কাছাকাছি পার্থক্যের তরল পদার্থগুলোকে আমরা কিন্তু আলাদা করে পৃথক করতে পারবো। তো যাই হোক, এই সম্পর্কে আমরা একটু পরবর্তীতে জানবো। তো এই অংশ কলাম যুক্ত করে ওই একই রকম পাতন প্রক্রিয়ায় কিন্তু পৃথক করার প্রণালী, এটাই হচ্ছে আংশিক পাতন। সিস্টেমটা এটাই, শুধু থাকবে কি অংশ কলাম। ঠিক আছে, এটা গেল আংশিক পাতন। আমরা সাধারণত দেখবা যে পেট্রোলিয়াম, এক কথায় আমরা যে পেট্রোলিয়াম সম্পর্কে জানি, এই পেট্রোলিয়াম মানে কি এর মধ্যে কিন্তু অনেক কিছু একত্রে মিশে থাকে, যেমন ন্যাপথা, কেরোসিন, ডিজেল, পেট্রোল, এইরকম অনেক কিছু কিন্তু একসাথে পেট্রোলিয়াম খনি থেকে সংগ্রহ করা হয়, মিক্সড হয়ে থাকে, মিশে থাকে। এদেরকে কিন্তু আমরা আলাদা আলাদা করি, যেমন আমরা পেট্রোল বলে একজন কাউকে চিনি, কেরোসিন বলে একজন চিনি, ন্যাপথা বলে একজন চিনি, নর্মাল প্রাকৃতিক গ্যাস যেটা সেটা বলে আমরা রান্না কাজে ইউজ করি, সেটাকে আমরা আলাদা করে চিনি। এরা কি সবাই কিন্তু এই পেট্রোলিয়াম একসাথে মিশে আছে? এদেরকে কিন্তু এই যে আংশিক পাতন, এই আংশিক পাতন প্রণালীর মাধ্যমে কিন্তু তাদের এক এক রকমের স্ফুটনাঙ্ক আছে। সেই স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আমি আগে যেরকম এ বি দিয়ে সংক্ষেপে বিষয়টা বোঝালাম, ঠিক ওইভাবে আংশিক কলামের মাধ্যমে কিন্তু এদেরকে আংশিক পাতনের মাধ্যমে এদেরকে আলাদা আলাদা করে পৃথক করা হয়। এভাবে কিন্তু পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপাদানগুলোকে আমরা পৃথক করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানলাম এই যে পাতন জানলাম, আংশিক পাতন জানলাম। এখন বাকি থাকলো আমাদের ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতনটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ঊর্ধ্বপাতন, দেখো এই ঊর্ধ্বপাতন আমরা এর আগে যে পাতন প্রক্রিয়াটা করলাম, পাতনটা ছিল কি আমরা একটা তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে যাব, আবার ওই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করব। জাস্ট এখানে বিষয়টা একই রকম, তাপ দিয়ে বাষ্প। তবে ঊর্ধ্বপাতন যখন আসবে, কিছু কিছু পদার্থের এরকম ধর্ম আছে, ওদেরকে কঠিন থেকে যদি আমি তাপ দিই, তাপ দিলে নর্মালি যে কোনো পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থকে তাপ দিলে তরল হয়, তারপর ওটাকে তাপ দিলে আবার বাষ্পে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদেরকে কঠিন অবস্থায় তাপ দিয়ে তরলে করা যায় না, এক কথায় তাপ দিলে তারা সরাসরি কি হয়, বাষ্পে পরিণত হয়ে যায়। আবার ওই বাষ্পকে যদি শীতল করি আবার কঠিন অবস্থায় ফিরে আসে। এক কথায় পাতনের বেলায় ছিল বাষ্পীভবন মানে কি তরল থেকে বাষ্পে যাওয়া, আবার ঘনীভবন মানে কি বাষ্প থেকে আবার তরলে ফিরে আসা। আর ঊর্ধ্বপাতন মানে কি কঠিনকে তাপ দিয়ে না হয়ে সরাসরি বাষ্পে যাবে, আবার ওই বাষ্পকে শীতল করলে কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ ঊর্ধ্বপাতন বিষয়টা কঠিন থেকে বাষ্প, বাষ্প থেকে কঠিন। তো এরকম ঊর্ধ্ব পাতিত কিছু পদার্থ আছে, যেমন নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, সংকেত লিখেছি, ন্যাপথালিন, তারপরে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এছাড়াও আছে যেমন কঠিন কার্বন ডাই অক্সাইড। এরা সবাই কিন্তু এরকম উদ্বায়ী পদার্থ। এই উদ্বায়ী পদার্থগুলোরই কিন্তু এই ধর্ম।
এদেরকে সবাই এগুলো কঠিন থেকে তাপ দিলে এরা সবাই কিন্তু তরলে যায় না, এক চান্সে বাষ্পে চলে যায়, আবার সে বাষ্পকে শীতল করলে কঠিন অবস্থায় ফিরে আসে। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ, আর এই উদ্বায়ী পদার্থেরই ঘটে এই ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আমরা এই ঊর্ধ্বপাতনটাও শেষ করলাম। তো যাই হোক ভাবে আমি কিন্তু তোমাদের পর্যায়ক্রমে ক্লাস নিব, নবম, দশম বা একাদশ, দ্বাদশ সব শ্রেণীরই আমি কিন্তু পর্যায়ক্রমে ক্লাস নিব। তো আজকে আমি এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, আমার নিয়মিত একটু ক্লাসগুলো দেখো, যে কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা জানানো বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।